প্রিয় ছাত্ররা, আজ এই ক্লাসে আমরা লেসন নাম্বার 1 এখানে যে গল্পটা দেওয়া আছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, এই গল্পটা আজকে আমরা পড়ব। গল্পটি লিখেছেন মনোজ দাস। প্রথমেই আমরা লেখক সম্পর্কে কিছু কথা জেনে নিই। ইনি দুটো ভাষাতে লিখেছেন, প্রধানত ওড়িয়া ভাষায় এবং ইংলিশে। উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং বিভিন্ন বিষয়ের ওপরে ইনি রচনা লিখেছেন। এই যে গল্পটি আমরা এখন আজকে পড়ব, এটা আসলে একটা এডিটেড ভার্সন। ওনার লেখা একটা বিখ্যাত গল্প, যে গল্পের মূল কেন্দ্রে রয়েছে ভোলা দাদু, এবং ভোলা দাদুর যে বিভিন্ন হাস্যকর অভিযান, তারই কিছু বর্ণনা পাবো। এই বর্ণনা করবে একজন কম বয়সী মানুষ, যে কিনা ভোলা দাদুকে খুব কাছের থেকে দেখেছে। গল্পের মূল মজার বিষয়টা হলো ভোলা দাদুর সারল্য, সিম্পলিসিটি, ফরগেটফুলনেস, তার ভুলে যাওয়ার যে মানসিকতা সেটা, এবং এটাকে কেন্দ্র করেই পুরো গল্পটা। এবারে আমরা গল্পে চলে আসি। গল্পটা পড়ে প্রথমে মানে বুঝে নেওয়ার চেষ্টা করব। মাঝখানে কোনো বিশেষ শব্দ পেলে তার দিকেও আমরা বিশেষ খেয়াল দেব। তো গল্প আমরা পড়া শুরু করছি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী, তারা দুজনে মিলে আমাদের গ্রামের পশ্চিম দিকের যে প্রান্ত, সেখানে তারা থাকতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। তাদের যে একটি ঘর ছিল, সেই ঘরের ওপর দিয়ে ছিল বিশাল এক বকুল গাছ। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। আর সেই বকুল গাছের মধ্যে এক দল বানরেরা থাকতো। এখানে ট্রুপ, TROOP, ট্রুপ মানে হলো দল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। কিন্তু তাদের ঘরের ওপরে যে একদল বাদর থাকে, এতে তারা কিছু মনে করতেন না। পরের প্যারাগ্রাফ। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। ন্যারেটর আমাদেরকে বলছেন যে এক জ্যোৎস্না রাতে তারা কোনো একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলেন। ফেস্টিভ্যাল এক্ষেত্রে উৎসব বা মেলা এরকম কিছু হতে পারে। সেখান থেকে তারা ফিরছিলেন। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। ফিরবার সময় রাস্তাটা ছিল অনেক লম্বা এবং ফগি। ফগ শব্দটা থেকে এসছে ফগি, অ্যাডজেক্টিভ, মানে কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমি নিজে আমাদের গ্রামের যিনি চৌকিদার ছিলেন তার কাঁধে উঠেছিলাম। তার মানে আমরা বুঝতে পারছি, যিনি আমাদের গল্পটা বলছেন তিনি ওই ঘটনার সময় বেশ ছোট, তাই তিনি চৌকিদারের কাঁধে চড়ে বাড়ি ফিরছেন। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল। সবাই যখন চুপচাপ হেঁটে আসছে, হঠাৎ করেই ভোলা দাদু জোরে কান্না করে উঠল। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। তো দলে যারা ছিল সবাই একটু সারপ্রাইজড হলো, অবাক হলো, ভোলা দাদু কেন হঠাৎ করে কান্না করে উঠল। উই হল্টেড। তো এমন ঘটনা ঘটলে যেটা স্বাভাবিক, আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। হল্ট, HALT, হল্ট। হল্ট মানে দাঁড়িয়ে যাওয়া, থেমে যাওয়া। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। তখন একটু এনকোয়ারি করে জানা গেল, অর্থাৎ একটু খোঁজ খবর করতে জানা গেল, ভোলা দাদু তার নাতিকে নিয়ে গেছিলেন এই মেলাতে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ দি বয়। তিনি ফিরবার পথে ওনার নাতির দুটো আঙুলও ধরেছিলেন, বেশ শক্ত করেই ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট।
কিন্তু হাঁটতে হাঁটতে ভোলা দাদু খেয়ালই করেননি যে তার নাতির আঙুল দুটো কখন তার হাত থেকে ছুটে বেরিয়ে গেছে, অর্থাৎ নাতি কোথাও রয়ে গেছে। ভোলা দাদু সেটা খেয়াল করেননি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু একই রকমভাবে হেঁটেই চলেছেন, আমাদের সঙ্গে সঙ্গে বাড়ি ফিরছেন, কিন্তু ঘটনা হলো তার নাতি তখন অনেক আগে কোথাও রয়ে গেছে। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তো ভোলা দাদুকে এমনভাবে হাঁটতে দেখেছে কেউ একজন, মনে হয়েছে যেন তিনি কিছু একটা ধরে আছেন, কিন্তু তার হাতে তো কিছু নেই। এইটা দেখে দলেরই কেউ একজন তাকে জিজ্ঞেস করলো যে ভোলা দাদু তুমি কি ধরে আছো? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তখন দাদুর খেয়াল হলো যে তিনি তো তার নাতিকে ধরেছিলেন, কিন্তু নাতি তো এই মুহূর্তে হাতে নেই। এই কথা তার মনে হলো। রিমেম্বার মানে এখানে স্মরণ করা। তিনি তার নাতির কথা মনে করলেন এবং যখনই বুঝলেন যে নাতি তো নেই, হারিয়ে গেছে, তখন তিনি জোরে কান্না করে উঠলেন। পরের প্যারাগ্রাফে আসছি। মাই ফাদার চুজ টু শার্প-আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা তখন কি করলেন, আমাদের দলের থেকে দুজন বেশ ভালো দৃষ্টিসম্পন্ন দুজনকে ভোলা দাদুর সঙ্গে সেই মেলাতে পাঠালেন, যাতে কিনা তার নাতিকে খুঁজে বের করে আনা যায়। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। তো অল্প সময়ের মধ্যেই তার নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। বাচ্চাটা তখন বেশ একটা নিরিবিলি আশ্রয় খুঁজে পেয়েছে। কোথায় না, একটা গরুর পেটের নিচে। পাতা উল্টে আমরা চলে আসছি পরের পেজ, পরের প্যারাগ্রাফ। এতক্ষণ আমরা ভোলা দাদুর একটি ঘটনা শুনলাম, এবারে আসছি পরের ঘটনা। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমি আমার বাবার মুখ থেকে শুনেছি ভোলা দাদু সম্পর্কে আরও একটি কথা, আরও একটি গল্প। ইনসিডেন্ট মানে এক্ষেত্রে ঘটনা, ফানি অ্যাডজেক্টিভ, মজার ঘটনা। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন। সেটা ছিল, দিনটা ছিল একটি বৃষ্টির দিন এবং বিকেলবেলা। এখানে রেন থেকে রেইনি করা হয়েছে, রেইনিকে অ্যাডজেক্টিভ বলতে হবে। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. তো বিকেলবেলা বৃষ্টি হচ্ছে চারিদিকে, যখন সবাই যখন গল্পে খুব মশগুল, সেই গল্পের উত্তেজনায় ভোলা দাদু আমার বাবা এবং তার বন্ধুদের বললেন যে তিনি নাকি একদল পাইরেট দেখেছেন। পাইরেট মানে হলো যারা সমুদ্রে বা নদীতে ডাকাতি করে, দস্যুবৃত্তি করে, আমরা বলতে পারি জলদস্যু। আর গ্যাং শব্দটা দিয়ে সাধারণত ডাকাত, চোর বা অপরাধীদের দলকে বোঝানো হয়। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. তিনি এটাও বললেন যে সেই দস্যুরা আমাদের গ্রামের পাশে যে স্যান্ড ডিউনস আছে, স্যান্ড ডিউনস হলো বালিয়াড়ি, অর্থাৎ সমুদ্রের আশেপাশে দেখা যায় যে বালি উঁচু উঁচু হয়ে আছে কোথাও, সেটাকে আমরা স্যান্ড ডিউনস বলি। তো সেই বালির মধ্যে কোথাও তারা কিছু একটা বড় বাক্সকে লুকিয়ে রাখছে। কোথায় না, আমাদের গ্রামের পাশে যে সিশোর, সেখানে সমুদ্রে যে তীর, সিশোর বলি আমরা, সেখানে। তো এখান থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে ভোলা দাদুদের গ্রামটা সমুদ্রের পাশেই ছিল। এই কথা ভোলা দাদু সবাইকে বললেন। তখন কি হলো? অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। অমনি কি করলো, আমার বাবা এবং তার বন্ধুরা ওই যে হিডেন ট্রেজার, অর্থাৎ দস্যুরা যে বাক্সটি লুকিয়ে রেখে গেছে, সেইটা খুঁজবার জন্য বেরিয়ে পড়ল। তো এখানে হিডেন ট্রেজার কেন বলা হলো? আগেকার দিনে এমনটা হতো, আগেকার দিনে
সাধারণত নদী বা সমুদ্র দিয়েই যাতায়াত করা হতো। সবাই তাদের ধন সম্পত্তি যা কিছু নৌকা পথেই আনা নেওয়া করত। আর সেই সুযোগে ডাকাতেরাও ডাকাতি করত। আর তারা ডাকাতি করে ওই সব ধন সম্পত্তি ওই সমুদ্রের আশেপাশে বা নদীর আশেপাশে মাটির মধ্যে কোথাও লুকিয়ে রাখত। এই ঘটনাটাও তেমনই একটি ঘটনার কথা বলা হচ্ছে এখানে। তো সবাই ভেবেছে ওই বাক্সের মধ্যে নিশ্চয়ই কিছু ট্রেজার, সম্পত্তি বা ভালো দামি কিছু মূল্যবান কিছু আছে। সেইটা খুঁজবার জন্য সবাই তড়িঘড়ি নেমে পড়ল। ইভিনিং পাস্ট অন টু নাইট, সবাই খুঁজছে। এরকম চলতে চলতে সন্ধে হতে হতে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, তারপরে রাতের বেলায় আকাশে মেঘের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ল। এ প্যাক অফ জ্যাকালস ওয়ার হাউলিং, দূরে কোথাও একদল শেয়াল তারা ডাকাডাকি করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, এই করতে করতে খুঁজতে খুঁজতে রাত অনেক গভীর হয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যখন সবাই মিলে এরকম খুঁজে আর পায় না, তখন ভোলা দাদু কি করলো? ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ভোলা দাদু তখন গিয়ে কনফেস করলো, অর্থাৎ স্বীকার করলো যে না, এরকম সত্যিকারের কোনো ট্রেজারের কথা তিনি জানেন না। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। আসলে এটা তিনি দুপুরবেলায় যখন ঘুমোচ্ছিলেন তখন উনি স্বপ্নে দেখেছিলেন। তো এরকম করে আমরা আরও একটি ঘটনার কথা জানলাম। ভোলা দাদু বড্ড বেশি ভুলে যান। তিনি স্বপ্নে দেখেছেন ঘটনা, সেটাকেই সত্যি বলে চালিয়ে দিয়েছিলেন। তো তিনি ছিলেন আসলে সত্যিকারে খুব সহজ সরল এবং ভুলো মনা মানুষ। এইটি গেল দ্বিতীয় ঘটনা। এরপরে ভোলা দাদুর জীবনে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। আমরা আসছি এবার সেই ঘটনায়। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। সুন্দরবন এলাকায় ভোলা দাদুর একবার একটা বিরাট অ্যাডভেঞ্চার হয়ে গেল, একটা অভিযান, একটা ভয়াবহ ঘটনা। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জাঙ্গলস অব দি সুন্দরবনস। তখনকার সময়ে রয়্যাল বেঙ্গল টাইগাররা খুব একদম স্বাধীনভাবে এদিক ওদিকে ঘুরে ফিরে বেড়াতো জঙ্গলের গভীর এলাকা দিয়ে। এখানে একটি শব্দ রোম আছে, ROAM। রোম মানে হচ্ছে ইতস্তত ঘুরে ফিরে বেড়ানো। আর ডেন্স, DENSE, ডেন্স অ্যাডজেক্টিভ। ডেন্স মানে গভীর বা ঘন। ডেন্স জাঙ্গলস, ঘন জঙ্গল। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। তো লোকজন কি করত? দলে দলে কোথাও যেত, একা কোথাও যেত না। বিশেষ করে সূর্য ডোবার পরে তো একেবারেই নয়। সূর্য ডোবার পরে এক এক দলে এক এক কিছু লোক একসঙ্গে হয়ে তারা এদিকে ওদিকে যাতায়াত করত। সানডাউন শব্দের অর্থ সূর্যাস্ত। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। তো একদিন সন্ধ্যায় কি হলো? ভোলা দাদু সাপ্তাহিক যে বাজার বা হাট বসে সেখান থেকে তিনি বাড়ি ফিরছিলেন। উইকলি মার্কেট, সাপ্তাহিক হাট বা বাজার। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। হঠাৎ করে এই দাদু তার একটুখানি পেছনেই, কতটা পেছনে না 5 years বলা হয়েছে, 5 গজ পেছনে তিনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গ্রোল শুনতে পেলেন, গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দি টাইগার অন হিজ ফেস। ভোলা দাদু ফিরলেন, ফিরে তাকিয়ে দেখলেন যে রয়্যাল বেঙ্গল টাইগার জলজল চোখে তার দিকেই তাকিয়ে আছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ার বাই বেনিয়ান ট্রি। দাদু তৎক্ষণাৎ কি করলেন? তার মাথায় প্রথমেই যেটা এলো তিনি সেটাই করলেন। তিনি সঙ্গে সঙ্গে কাছাকাছি একটা বট গাছে উঠে পড়লেন। ক্লাইম্ব আপ, ওপরে বেয়ে ওঠা, আর নিয়ার বাই মানে কাছাকাছি, আশেপাশে কোথাও। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 times। বাঘটি তখন ভোলা দাদুকে খেতে না পেরে
কি করলো, সেই গাছের চারিদিকে 100 বার পাক কাটলো, চক্কর কাটলো। Then it settled down under a bush without taking its eyes off him. তারপরে বাঘটি পাশের একটা ঝোপের পাশে বসে পড়ল, কিন্তু ভোলা দাদুর থেকে চোখ সরিয়ে নিল না। With nightfall, the forest grew dark and silent. সন্ধ্যের পরে রাত হয়ে গেল এবং সেই জঙ্গল হয়ে গেল আরো বেশি অন্ধকার এবং আরো বেশি সাইলেন্ট, নিস্তব্ধ। ভোলা গ্র্যান্ডপা could hear the tiger beating its tail on the dry leaves. ভোলা দাদু গাছে বসেই শুনতে পাচ্ছে যে বাঘটা তার লেজ নাড়াচ্ছে শুকনো পাতার ওপরে, অর্থাৎ শুকনো পাতার ওপরে তার লেজ পড়ে শব্দ হচ্ছে। তো ভোলা দাদু সেই শব্দ শুনে বুঝতে পারছে যে বাঘ কিন্তু এখনো জেগে আছে বা ওখানে আছে তার অপেক্ষাতে। এই করে করে কি হলো, আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গিয়ে কি হলো, ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ভোর হয়ে গেল, পাখিরা গান গাইল চারিদিকে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা দাদু গাছের থেকে নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড এ লিটিল অ্যাওয়ে। তিনি দেখতে পেলেন খানিকটা দূরে একটু উঁচু মাটিতে একদল মানুষ সেখানে আছে। এখানে মাউন্ড মানে উঁচু ঢিবি জাতীয় জায়গা হবে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা দাদু সেই ঢিবির ওপরে চড়ে সেখানে প্রথম যে মানুষটিকে দেখতে পেলেন তাকেই বললেন যে আমাকে একটু জল দাও, খাবো। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। কিন্তু এই যে মানুষটাকে ভোলা দাদু জিজ্ঞেস করলেন, যে ভোলা দাদু বললেন জল দিতে, সেই মানুষটা কিন্তু দেখেছে যে ভোলা দাদুকে খাবে বলে একটা বাঘ গাছের নিচে বসে আছে। ভোলা দাদুর সেটা খেয়ালই নেই একেবারে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। তো লোকটি বেশ অবাক হলো যে একটা বাঘ বসে আছে খাবে বলে, আর এই ভোলা দাদু কিনা তার সামনে দিয়ে চলে এলো। ভয় করলো না? তাই লোকটা ওয়াজ মাচ বিউইল্ডার্ড। তখন সে জানতে চাইল, হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সেই লোকটা ভোলা দাদুকে জিজ্ঞেস করলো, মশাই আপনার সিক্রেটটা কি বলুন তো, গোপন ব্যাপারটা কি, গোপন রহস্য, যে আপনি একটা ক্ষুধার্ত বাঘের সামনে দিয়ে হেঁটে এলেন আর বাঘটা আপনাকে কিছুই বলল না? আসলে এখানে ব্যাপারটা কি হয়েছিল, আসলে ভোলা দাদু ভুলেই গেছিলেন যে তিনি বাঘের তাড়া খেয়ে গাছে উঠেছিলেন, বাঘটা তাকে খাবে বলে নিচে অপেক্ষা করে আছে, এসব তিনি পুরোপুরি ভুলেই গেছিলেন। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং। বাঘটি তখন কি করছিল, ভোলা দাদু ওই দূরের মাউন্ডের ওপর থেকে দেখছে বাঘটা তখন তার হাত পা একটু লম্বা করে স্ট্রেচ করছিল এবং হাই তুলছিল, অর্থাৎ বাঘটা বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিল, তাই ভোলা দাদুকে দেখতে পায়নি। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তখন ভোলা দাদু বাঘের কথা মনে করলো যে হ্যাঁ তাই তো, গতকাল তো আমাকে বাঘে তাড়া করেছিল, আমি তো গাছে উঠে পালিয়েছিলাম। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভয়ে তো ভোলা দাদু প্রায় অজ্ঞান তখন। হি র্যান ব্যাক হোম। তখন তিনি ভয়ে ছুটতে ছুটতে বাড়ি এলেন। পরের পাতায় আসছি, গল্পের শেষ অংশে আমরা একেবারে এই ঘটনার কতদিন পরের কথা বলছেন লেখক, হাফ এ সেঞ্চুরি লেটার। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। একদিন সকালবেলায় ভোলা দাদু 95 বছর বয়সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলেন, অর্থাৎ ভোলা দাদু 95 বছর বয়সে মারা গেলেন। হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তো তার 80 বছরের যে স্ত্রী তিনি খুব ল্যামেন্ট করলেন, অর্থাৎ খুব শোক তাপ প্রকাশ করলেন, খুব দুঃখ করলেন।
শি সেড উইথ এ শাই, আর তিনি এটা বললেন, অর্থাৎ ভোলা দাদুর স্ত্রী এটা বললেন, দ্য দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটন টু ব্রিথ, বুড়ো মানুষটা হয়তো শ্বাস নিতেই ভুলে গেছিল, তাই হয়তো মারা গেছে। অর্থাৎ ভোলা দাদু এতটাই ভুলো মনের ছিলেন যে আমাদের দিদা মনে করছে যে তিনি শ্বাস নিতেও হয়তো ভুলে গেছিলেন। এবারে আমরা আসছি এক্সারসাইজে। এক্সারসাইজ নাম্বার 1, যেখানে বলা হয়েছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। নিচের 4টি করে অল্টারনেটিভ দেওয়া হয়েছে, সেখান থেকে সঠিক আনসারটিকে আমাদের টিক দিতে হবে। যেমন 1 নম্বর কোশ্চেনটিতে দেওয়া হয়েছে ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড, কারা বাস করত বোকাল ট্রিতে? আমরা জানি উত্তর হবে নাম্বার বি, মাঙ্কিজ। নাম্বার 2, on the way back from the festival, Bhola grandpa tightly held on to the 2 fingers of his, কার দুটো হাত ধরেছিল ভোলা দাদু? এখানে উত্তর হবে নাম্বার সি, গ্র্যান্ডসন। নাম্বার 3তে আসছি, এ গ্যাং অফ পাইরেটস আর বেরিং এ, একদল পাইরেট তারা মাটির নিচে কি রাখছিল? উত্তর হবে নাম্বার এ, লার্জ বক্স। নাম্বার 4, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, ভোলা গ্র্যান্ডপা কোথা থেকে ফিরছিলেন? এক্ষেত্রে উত্তর হবে নাম্বার ডি, উইকলি মার্কেট। নাম্বার 5, ভোলা গ্র্যান্ডপা ডাইড অ্যাট দ্য এজ অফ, কত বছর বয়সে ভোলা দাদু মারা গেলেন? উত্তর হবে নাম্বার বি, 95। এবারে আমরা আসছি এক্সারসাইজ নাম্বার 2তে। এখানে 4টি কোশ্চেন করা হয়েছে, খুব সংক্ষিপ্ত উত্তর করতে হবে। বলা হয়েছে 15 ওয়ার্ডসের মধ্যে উত্তর করতে হবে। তো কোশ্চেন নাম্বার এ, কোশ্চেনটি হলো হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, ভোলা দাদু কখন একটা লাউড ওয়েল দিলেন, জোরে কান্না করে উঠলেন কখন? তো এখানে উত্তর হতে পারে হোয়েন ভোলা গ্র্যান্ডপা রিয়েলাইজড দ্যাট হি হ্যাড লস্ট হিজ গ্র্যান্ডসন, হি লেট আউট এ লাউড ওয়েল। Number B, where had the grandson found a cozy shelter, কোথায় তার গ্র্যান্ডসন একটা কজি শেল্টার পেয়েছিল? আমরা জানি যে বাচ্চাটিকে পাওয়া গেছিল একটি গরুর পেটের নিচে, তো সেটাই আমাদের উত্তরে লিখতে হবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড আন্ডার এ কাউজ বেলি। Number C, what request did Bhola grandpa make to the first man he saw on the mound? মাউন্ডের ওপরে প্রথম যে ব্যক্তিকে দেখতে পেয়েছিলেন সেই ব্যক্তির কাছে ভোলা দাদু কি রিকোয়েস্ট করেছিলেন? আমরা জানি তিনি 1 গ্লাস জল চেয়েছিলেন খাবেন বলে, তো সেটাকে আমরা লিখতে পারি এরকম করে, ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড দ্য ম্যান টু গিভ হিম এ গ্লাস অফ ওয়াটার। Number D, how old was Bhola grandpa's wife when he died? ভোলা দাদুর মৃত্যুর সময় তার স্ত্রীর বয়স কত ছিল? আমরা জানি তার স্ত্রীর বয়স ছিল 80, তো সেটাই লিখতে হবে when Bhola grandpa died his wife was 80. এটা গেল এক্সারসাইজ নাম্বার 2 এর 4টে কোশ্চেন। এবারে এক্সারসাইজ নাম্বার 3তে 3টে কোশ্চেন দেওয়া হয়েছে, 25 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে।
নাম্বার এ, হোয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস? স্যান্ড ডিউনের নিচে সত্যি সত্যি কোনো ট্রেজার কেন পাওয়া গেল না? আমরা জানি যে সত্যিকারেই সেখানে কোনো ট্রেজার ছিল না, কারণ দাদু এটা স্বপ্নে দেখেছিলেন। তো আমরা লিখতে পারি, দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার বিকজ ভোলা গ্র্যান্ডপা স ইট ইন হিজ ড্রিম, ইট ওয়াজ নট রিয়েল। নাম্বার বি, what did the tiger do after Bhola grandpa had climbed up the banyan tree? বট গাছে ওঠার পরে দাদু বাঘ কি করলো? দ্য টাইগার, উত্তর হতে পারে এরকমটা, দ্য টাইগার সার্কেলড দ্য ট্রি 100 times and sat in a bush. Number C, what was the reason of Bhola grandpa's death according to his wife? দাদুর স্ত্রীর মতে দাদুর মৃত্যুর কারণটা কি ছিল? অর্থাৎ দাদুর স্ত্রী কি মনে করেছিলেন দাদুর মৃত্যুর কারণ? আমরা লিখতে পারি এরকমটা, according to his wife, Bhola grandpa died because he might have forgotten to breathe. মূল গল্প এবং তার সঙ্গে থাকা এক্সারসাইজগুলো, কোশ্চেন আনসারগুলো শেষ হলো। এরপরে রয়েছে এক্সারসাইজ নাম্বার 4, যেখানে রয়েছে গ্রামার, ন্যারেশন চেঞ্জ রয়েছে। তো আমরা ন্যারেশন চেঞ্জটাও করে ফেলি। নাম্বার এ, বুলবুলি said to his friend, will you come tomorrow? ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্টে কি হতে পারে? ইনডাইরেক্ট হতে পারে, বুলবুলি asked his friend if he would come the next day. Number B, Paulomi says, I am fine. এটার উত্তরে হতে পারে, Number C, the teacher said to the students, keep quiet. এটা হতে পারে, the teacher asked the students to keep quiet. Number D, my mother said to me, may your dreams come true. এটা ইনডাইরেক্ট হতে পারে, my mother wished me that my dreams might come true. Number E, the students said, sir, please allow us to play in the field. এটা হতে পারে, the students requested their teacher to allow them to play in the field. এর পরবর্তী যে এক্সারসাইজগুলো রইল সেগুলো রাইটিং স্কিল আছে, যেটা আলাদা ক্লাসে করাই ভালো। আমরা রাইটিং স্কিলগুলো সম্পূর্ণভাবে আলাদা ক্লাসেই করব। আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।